দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং এর বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24-এ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ইসরাত আমিন। যাচ্ছি পুরো খবরে। বিদ্যুতের ভুতুড়ে বিল কাণ্ডে সংশ্লিষ্ট বিভাগের 290 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ সচিব সুলতান আহমেদ। বিলের অব্যবস্থাপনা এবং অনিয়ম নিয়ে রোববার সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি এবং আশ্বাস দিয়েছেন জুন মাসের বিলের সাথে গ্রাহকদের অতিরিক্ত খরচ সমন্বয় করা হবে এবং দাবি করেছেন করোনার কারণে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিড করতে না পারায় এই ঘটনা ঘটেছে। গেল কয়েক মাস ধরেই বিদ্যুতের ভুতুড়ে বিলের ফাঁদে গ্রাহকরা। গণমাধ্যমগুলোতে একের পর এক উঠে আসতে থাকে বিল নিয়ে অব্যবস্থাপনার চিত্র। ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়ি সব জায়গায় ভুতুড়ে বিল। এমনকি এই বাড়তি বিলের গেঁড়াকল থেকে বাদ যাননি খোদ বিদ্যুৎ প্রতিমন্ত্রীও। আপনারা জানেন যে রাজশাহী এবং বিদ্যুৎ বিলে অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ সচিব জানান, জুন মাসের বিলের সাথে সমন্বয় করা হবে বাড়তি বিল। যদিও পরবর্তীকালে বিলের গড়মিল সংশোধন সমন্বয় করা হয়েছে এবং এখনো হচ্ছে, এখনো কারো কারো বিলের কোনো সমস্যা অবশ্যই থাকলে তা জুন মাসের বিলের সাথে সমন্বয় করে এটাকে রেকটিফাই করে দেওয়া হবে। সচিব জানান, করোনা পরিস্থিতির কারণে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিড না করায় ভুতুড়ে বিলের ঘটনা ঘটেছে। তারপরও নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে 290 জনকে করা হয়েছে। ইন দ্য মিনটাইম দেখেছেন যে আপনারা ডিপিটিসির ক্ষেত্রে দেখেন যে আপনার 4 জন কর্মচারীকে এটাকে আমরা যেটাকে বলি সাময়িকভাবে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটা একটা প্রসেসের অংশ। 36 জন নির্বাহী প্রকৌশলীকে তাদেরকে শোকজ করা হয়েছে, কৈফিয়ত তলব করা হয়েছে। এইটা একটা প্রসেস, একটা ইনিশিয়াল প্রসেস। জবাব দেওয়ার পরে সেই জবাব বিচার বিশ্লেষণ করে পরবর্তী স্টেপ নেওয়া হবে। এই অনিয়মের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। এরই মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। ইরতিজা নাসিম, সৌরভ, চ্যানেল 24, ঢাকা। আমরা প্রতিবেদন দেখছিলাম এবং এই মুহূর্তে ক্যাবের পরিচালক গোলাম রহমানের কাছে আমরা এই বিষয়ে কথা বলবো। তিনি আমাদের সাথে সংযুক্ত হবেন। গোলাম রহমান, আপনাকে স্বাগত চ্যানেল 24 থেকে। আমরা প্রতিবেদন দেখছিলাম, আসলে এই যে বিদ্যুতের ভুতুড়ে বিল বলা হচ্ছে, তো এই বিষয়টিকে ক্যাব কিভাবে দেখছে? গোলাম রহমান উনি কথা বলছেন। গোলাম রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? উনি হয়তোবা আমাকে শুনতে পাচ্ছেন, কিন্তু উনার কথা আসলে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। গোলাম রহমান, আশা করি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন আমাকে। ক্যাবের পরিচালক গোলাম রহমানের সাথে আমরা কথা বলছিলাম, সংযুক্ত হতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে ওনার কথা আমরা আসলে শুনতে পাচ্ছি না। আমরা আবারও যদি একটু যেতে চাই, গোলাম রহমান এই মুহূর্তে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আপনি আমাকে? হ্যাঁ, এইবার আপনাকেও আমরা শুনতে পাচ্ছি। আর আগে আসলে কানেক্টিভিটির কারণে হয়তোবা শুনতে পাচ্ছিলাম না আপনাকে। প্রথমেই যে বিষয়টি জানতে চাই, ভুতুড়ে বিলের কথা বলা হচ্ছে, আমরা একটা প্রতিবেদনও দেখছিলাম, তো ক্যাব বিষয়টিকে কিভাবে নিচ্ছে? এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। বলা হচ্ছে যে মানে মিটার রিডাররা বাড়িতে বাড়িতে পৌঁছে বিল করতে পারে নাই বলে এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু এটা আমার বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস হয় না। তার কারণ, যদি বাড়িতে বাড়িতে না এসেও বিল করে, তাহলে অতীতে কি ধরনের বিল হয়েছে একটা অ্যাভারেজ করে বিল করবে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বহুগুণ বেশি। এর মানে কেউ খুব ইচ্ছাকৃতভাবে সরকারকে বিব্রত করার জন্য এবং মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য এই দুর্যোগের সময়ে এই অপকাণ্ডটি করেছে। সরকার এর মধ্যে কিছু ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছে, কিন্তু ভোক্তাকে দিতে হবে বা গ্রাহককে দিতে হবে ইমিডিয়েট রিলিফ।
এই জন্যে যে বিলগুলি ভুতুড়ে বিল বলে বিবেচিত হবে সেইগুলি পরিশোধ করা থেকে গ্রাহককে রেহাই দিতে হবে এবং একটি ন্যায্য বিল, সঠিক বিল দেওয়ার পরে গ্রাহককে বিল পরিশোধের সুযোগ দিতে হবে। তাহলেই গ্রাহক রক্ষা পাবে। না হলে গ্রাহকের উপর নানা রকম চাপ সৃষ্টি করে মানসিক আর্থিক যে চাপ সৃষ্টি করা হচ্ছে তা শুধু অনৈতিক নয়, বেআইনিও বটে। সেক্ষেত্রে আপনি বলছেন যে সরকারকে বিব্রত করার জন্য আসলে এ ধরনের একটি কাজ হয়তোবা করা হতে পারে। পেছনে কি কারণ থাকতে পারে, কি মনে হয় আপনার? এটা তো কে কি উদ্দেশ্যে কি ঘটনা ঘটায় তা তো বলা দুষ্কর। এটা নানা কারণে, দুর্নীতি করার জন্য হতে পারে। কারণ অতীতে আমরা দেখেছি অনেক সময় এই যে সংশ্লিষ্ট ব্যক্তিরা বড় বিল দিয়ে পরে নেগোশিয়েট করে, এই ধরনের ঘটনাও ঘটতে হতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে। এইটা যে সরকারের সংশ্লিষ্ট সংস্থা তদন্ত করে বের করে উপযুক্ত ব্যবস্থা নিবে, সেইটাই আমাদের প্রত্যাশা। এবং আসলেই দেখা যাচ্ছে যে অনেক বেশি, আপনি যেটা বলছিলেন যে এভারেজ একটা বিল করা যেত, সেক্ষেত্রে অনেকেরই বিল এসেছে বহুগুণ বেশি। সেক্ষেত্রে বলা হচ্ছে ভবিষ্যতে সমন্বয় করা হবে। অতীত ইতিহাস কি বলে? আসলেই কি এটা সমন্বয় করা যেতে পারে? বাংলাদেশের প্রেক্ষিতে এটা কতটুকু সম্ভব? না, এটা যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, এটা সম্ভব। তবে আমি যে কথাটা বলতে চাই, সমন্বয় নয়, যে অতিরিক্ত বিল করা হয়েছে, যে বিলটি ভুল বলে স্বীকার করে নিচ্ছে কর্তৃপক্ষ, সেই বিলটি পরিশোধ থেকে মুক্তি দেওয়া উচিত গ্রাহকদেরকে। তারপরে যখন সঠিক বিল আসবে তখনই গ্রাহকগণ সঠিক বিল পরিশোধ করবে। আগে বালিশ কাহিনী দেখেছি, এবার এ ধরনের ভুতুড়ে বিল। বিদ্যুৎ খাতের আসলে অব্যবস্থাপনা কোথায়, কি মনে হয় আপনার? হ্যাঁ, বিদ্যুৎ খাতে অনেক অব্যবস্থাপনা আছে। তবে একটি কথা স্বীকার করতে হবে যে সরকার প্রায় শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে এবং বিদ্যুতের যে বিভ্রাট ছিল সেটা দূর করেছে। কিন্তু বিদ্যুতের উৎপাদন ব্যয় বেশি হচ্ছে, রেন্টাল এবং কুইক রেন্টালের নামে অনেক অপব্যয় হচ্ছে এবং সরকারকে বলা হচ্ছে মানে ভোক্তাদেরকে ভর্তুকি দিচ্ছে, আদতে ভোক্তাদেরকে ভর্তুকি দেওয়া হচ্ছে না, যে কিছু একটা স্বার্থান্বেষী মহলকে লাভের সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটার থেকে সরকারকে বের হয়ে আসতে হবে যত দ্রুত সম্ভব। সেক্ষেত্রে ভোক্তারা যারা এবার এর ধরনের ভুতুড়ে বিল পেয়েছেন, তারা আসলে কি করতে পারেন? যে তারা কি এবারের বিল পরিশোধ করবেন, সামনের দিনগুলোতে এটা সমন্বয় করা হবে, বা এক ধরনের বিভ্রান্তি কিন্তু ভোক্তাদের মধ্যে রয়েছে, এক্ষেত্রে আসলে কি করবেন তারা? এটা কর্তৃপক্ষকে স্পষ্ট করতে হবে। এখন যে এটা যে তুমি আগে পরিশোধ করো, পরে আমরা সমন্বয় করব। আমি যেটা বলছি, কর্তৃপক্ষের বলা উচিত তুমি এখন পরিশোধ করো না, আমরা সংশোধিত বিল দিচ্ছি, তুমি সে মতো পরিশোধ করো। এবং কোন রকমের ওভারচার্জ, লেট ফি, এইসব কিন্তু দাবি করা বা পরিশোধ করতে বাধ্য করা অনৈতিক হবে, অযৌক্তিক হবে বলে আমরা মনে করি। গোলাম রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। গোলাম রহমান, ক্যাবের পরিচালক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে নিউজ ভিউজ 24-এ একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। নিউজ ভিউজ 24-এ আরও একবার স্বাগত। এবার করোনা প্রসঙ্গে যেতে চাই। দেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুতে প্রাণহানি ছাড়ালো 2000, আর শনাক্তের 120তম দিনে মোট মৃত্যু দাঁড়িয়েছে 2052 জনে। গেল 30 জুন একদিনে সর্বোচ্চ মারা গেছেন 64 জন। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় 13,988 নমুনায় শনাক্ত হয়েছেন 2738 জন, যা শনাক্ত বিবেচনায় 19.2%। আর মোট আক্রান্তের সংখ্যা 1,62,417 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন 72,625 জন। বুলেটিনে বলা হয়, খাবারের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় না। খাদ্যের মাধ্যমে কোভিড-19 সংক্রমিত হয় না, তবে খাদ্য নিরাপত্তার জন্য এবং খাদ্যবাহিত রোগ প্রতিরোধের জন্য 5টি বিষয় অনুসরণ করতে হবে। সর্বস্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা,
কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখা, ভালোভাবে সিদ্ধ করে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য কাঁচামাল ব্যবহার করা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডভুক্ত ওয়ারি এলাকার একাংশে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। জরুরি প্রয়োজন ছাড়া ওই এলাকা থেকে বের হওয়া নিষেধ থাকলেও অনেকে ব্যবসা প্রতিষ্ঠানের কাজে বের হওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের সাথে বাকবিতণ্ডাও করেছেন। প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের কঠোর অবস্থান লক্ষ্য করা গেলেও নানান অজুহাতে মানুষের যাতায়াতও ছিল চোখে পড়ার মতো। আর অনেকেই ব্যাংকে যাওয়ার অজুহাতও দেখিয়েছেন। এছাড়াও বাইরে বের হতে অনেকেই পুলিশের সাব কন্ট্রোল রুমের হটলাইনে ফোন দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে এসব বিষয়ে ওয়ারি জোনের ডেপুটি কমিশনার শাহ ইফতেখার জানিয়েছেন, সংক্রমণ ঠেকাতে সরকারের কৌশল অনুযায়ী এলাকাবাসীকে বাসায় থাকার অনুরোধ করেছেন তিনি। এদিকে ওই এলাকায় নতুন করে আরও ১৬ জন করোনা পরীক্ষা করিয়েছেন। আরও কয়েকজন নমুনা পরীক্ষার জন্য যোগাযোগ করেছেন বলেও জানা গেছে। এখন পর্যন্ত ওয়ারিতে আক্রান্তের সংখ্যা ৪৬। আমার সিকিউরিটি, আমাদের ডিউটি আছে, আমরা কি করবো এখন? তাই কথা বললাম, পরে ছেড়ে দিল, কিন্তু আজকে আবার সকালে আটকাই দিল, এখন যাইতে দিচ্ছেন না। আমি থাকি না ঠিক, আমার ভাতিজা অসুস্থ, আমার ভাতিজা অসুস্থ, ওকে সকালে আর বিকেলে ইঞ্জেকশন দিতে হয়। বাইরে আমার যে ব্যবসা আছে না, ওখানে আমাকে লেনদেন করতে হইব, ওখানে মাসে চেক দিতে হইব, অনেক সমস্যা না হলে যায় নাকি কেউ। অনেকে জোরপূর্বক আইসা ঝগড়া করতেছে, তারা ব্যাংকে যাবে, তাদের দোকান খুলতে হবে, এটাই আমরা বড় সম্মুখীন হচ্ছে। চট্টগ্রামে সরকারি হাসপাতালের চেয়ে করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে কর্মরত চিকিৎসকরা। এজন্য অবশ্য হাসপাতালগুলোর নাজুক সুরক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন চিকিৎসক নেতারা। গেল ৩ মাসে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩০০ চিকিৎসক, আর মারা গেছেন ১০ জন। কর্মস্থলে চিকিৎসা সেবা দিতে গিয়েই আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ চিকিৎসক। এতে অকালেই ঝরে যাচ্ছে মেধাবী মুখগুলো। তবে উদ্বেগের বিষয়, সরকারি হাসপাতালে নিয়োজিতদের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে কর্মরত চিকিৎসকরা। যেগুলি করোনা আক্রান্ত রোগী না, ওনারা বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে সে রোগীগুলিকে দেখতে যায়, এবং সেখানে যেহেতু নন কোভিড পেশেন্টগুলিকে অতটুকু প্রোটেকশন রাখার বিষয়টি মাথায় থাকে না, সহজে আক্রান্ত হয়ে যায়। এত চিকিৎসক আক্রান্ত হওয়ায় সেবা কার্যক্রম অব্যাহত রাখা নিয়েও আছে উদ্বেগ। তবে এর সাথে হাসপাতালগুলোর নাজুক সুরক্ষা ব্যবস্থাকেই দায়ী করছেন চিকিৎসক নেতারা, যদিও এ ব্যাপারে বেসরকারি হাসপাতাল মালিকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনেকগুলো উপাদানের সর্বতলানির উপাদান হচ্ছে পিপিই, যেটি নিয়ে আমরা অত্যন্ত উচ্চকিত গত ৩ মাস ধরে প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে এই পিপিই নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু আমরা ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের বাকি যে উপাদান আছে এগুলো নিয়ে কি কখনো আমরা ভেবেছি? এগুলোকে আমরা চিকিৎসকদের জন্য নিশ্চিত এবং নিরাপদ করতে পেরেছি? পারিনি বলেই চিকিৎসকরা আজকে এত অধিক হারে আক্রান্ত হচ্ছেন, মৃত্যুবরণ করছেন। প্রশ্ন উঠেছে এসব হাসপাতালে চিকিৎসকদের সরবরাহ করা সুরক্ষা সামগ্রীর মান নিয়েও। যে পিপিই গুলো আমরা সরকারিভাবে দিচ্ছি, এগুলো তো যথাযথভাবে এখন মোটামুটি নিয়ন্ত্রিত, কিন্তু এর বাইরে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে যে পিপিই গুলো সংগ্রহ করা হচ্ছে, এগুলোর মান নিয়ে এখন প্রশ্ন আসছে। এগুলো এখন চিন্তার বিষয়, গবেষণার বিষয় যে কেন এত বেশি আক্রান্ত হচ্ছে, বিষয়টা খতিয়ে দেখতে হবে এখন। পাশাপাশি চিকিৎসকদেরও ব্যক্তিগত সুরক্ষার ব্যাপারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। চট্টগ্রামে সব মিলে চিকিৎসক আছেন প্রায় ৬,০০০। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। আমরা প্রতিবেদন দেখছিলাম, এই বিষয়ে আমরা কথা বলবো। অধ্যাপক ডক্টর নাসিরউদ্দিন মাহমুদ, উপাধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন। অধ্যাপক ডক্টর নাসিরউদ্দিন মাহমুদ, আপনাকে চ্যানেল 24-এর স্টুডিও থেকে স্বাগত। আমরা প্রতিবেদন দেখছিলাম, গত ৩ মাসে কিন্তু ১০ জন চিকিৎসক মারা গেছেন, আমরা প্রতিবেদনে দেখছিলাম, এবং বেশ কিছু চিকিৎসক আক্রান্ত হয়েছেন। সেই সাথে একটি ব্যাপার যে চট্টগ্রামের সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স কর্মীরা বেশি আক্রান্ত হচ্ছেন, কারণ কি মনে হয় আপনার? ধন্যবাদ। আসলে আমাদের চিকিৎসা, করোনা চিকিৎসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয়। ওখানে আমরা যখন করেছিলাম, প্রথম থেকে আমাদের সরকারি লেভেলের যে চিকিৎসা ব্যবস্থা, ওখানেও সুরক্ষা সামগ্রীর পিপিই এবং অন্য কিছুর সমস্যা ছিল, কিন্তু খুব দ্রুত সরকারি লেভেল থেকে আমরা যথেষ্ট পরিমাণে সাপ্লাই পাই এবং এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠি। কিন্তু
বেসরকারি লেভেলে পিপিই এবং অন্যান্য যে সুরক্ষা সামগ্রী আছে এগুলো আমরা ওইভাবে সরবরাহ করতে পারি, কিন্তু আপনার দেখতে হবে যে বাংলাদেশের স্বাস্থ্য খাত যেটা সরকারি লেভেলের পাশাপাশি বেসরকারি লেভেলে অনেক ভালো ভূমিকা রাখে। তো বেসরকারি লেভেলে একে তো যে ক্লিনিক মালিকগুলো আছেন ওনারা যথেষ্ট পরিমাণে উন্নত মানের পিপি এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করে নাই। আর প্রাইভেট লেভেলে যে চিকিৎসকগুলো আছেন ওনারাও ভালোভাবে পিপি এবং মানসম্মত সুরক্ষা সামগ্রী পায়নি। সবচেয়ে বড় কথা যেটা, পিপি এবং মানসম্মত সুরক্ষা সামগ্রী পাইলে সেটা পাশাপাশি অন্য যে সমস্যাটা কিভাবে পড়তে হবে এবং কিভাবে ছাড়তে হবে এই ট্রেনিং গুলো বারবারই দেওয়ার কারণে এই করোনা এবং এরকম সমস্যা আমাদের বৈশ্বিকভাবে নতুন এবং আমাদের দেশের জন্য নতুন। ওই জন্য এই যে সংক্রমণের যে ইয়েটা ব্যক্তিগত প্রাইভেট লেভেলে বিপিএমপি আছে, ক্লিনিক মালিক সমিতি আছে, ওনাদের উচিত বারবার ট্রেনিং এর ব্যবস্থা করতে পারলে আমাদের চিকিৎসক কিভাবে পড়বে এবং কিভাবে চাইবে এটা যদি মানে ভালোভাবে ট্রেনিং পাই এবং ভালো মানসম্মত সুরক্ষা সামগ্রী পাই তাহলে আমার মনে হয় এই মৃত্যুর হারটা কমে আসবে। আপনি বলছেন যে ট্রেনিং পেলে এই ব্যাপারটা আসলে কমে আসবে, কিন্তু সেক্ষেত্রে গত 3 মাস কিন্তু আমরা পার করে ফেলেছি। এখনো কি আমরা ট্রেনিং এর পর্যায়ে সেখানকার বেসরকারি হাসপাতালের চিকিৎসক নার্সরা কি এখনো ট্রেনিং পর্যায়ে আছেন? এবং বলা হচ্ছে যে তারা পিপি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেটা ঠিক মতো পাচ্ছে না, সেক্ষেত্রে মালিকদের উপর কতটুকু দায় চলে যায়? জি, দায় তো অবশ্যই মালিকদের উপরে। পাশাপাশি আমি মনে করবো যে সরকারের যেগুলো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছেন, সিভিল সার্জন আছেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আছেন, ওনাদেরও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কারণ বেসরকারি যে চিকিৎসকরা ওনারাও তো আমাদেরই মানুষ, আমাদের ইয়ে করতে হবে। তো এখনো পর্যন্ত ট্রেনিং হয় নাই, তার মানে যে সামনে তো অনেক দিন আছে। এখনো যদি ট্রেনিং হয়, এখনো যদি আমাদের চিকিৎসকরা সংক্রমণের হাত থেকে এখন থেকে কমে যায় তাহলে তো এটা অনেক লাভবান হবে। আমি অবশ্যই বলবো আপনার সাথে, আপনি যেভাবে বলছেন যে এই দায়িত্ব সম্পূর্ণ মানে বেশিরভাগ বর্তায় আমাদের যে ক্লিনিক মালিকরা আছেন যারা শুধু মুনাফার জন্য ক্লিনিকের ইয়েটা করেন ওনাদের উপর বর্তায়, এবং এটা এই সাফারার হচ্ছে আমাদের চিকিৎসক এবং চিকিৎসা পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারা। সেক্ষেত্রে সুরক্ষা সামগ্রীর স্বল্পতার কথা বলা হচ্ছিল। সরকারি হাসপাতালে সুরক্ষা সামগ্রীর সরবরাহ কেমন এই ব্যাপারটা বলবেন। সেই সাথে আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি যে বেসরকারি হাসপাতালে কিন্তু তারা অনেকটাই ব্যয় করছেন সুরক্ষা সামগ্রীর জন্য, সেক্ষেত্রে তাদের সুরক্ষা সামগ্রী সরবরাহে কি স্বল্পতা রয়েছে কিনা? আমি আপনাকে আগেই বলেছি, প্রথম দিকে আমাদের করোনা পরিস্থিতি যখন শুরু হয় সরকারি প্রথম দিকে বৈশ্বিক যোগাযোগও ছিল, বিচ্ছিন্ন ছিল। প্রথম দিকে আমাদের সুরক্ষা সামগ্রী সরকারি লেভেলে একটু দুষ্প্রাপ্যতা ছিল, কিন্তু অতি দ্রুত এটি আমরা কাটিয়ে উঠি এবং সরকারি লেভেলে যে চিকিৎসক এবং অন্যান্য যে চিকিৎসা কর্মী আছে ওনাদের মধ্যে মানসম্পন্ন এবং যতদূর পারা যায় যে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সামগ্রী পৌঁছাতে পারে, এই সংকটটা আমরা কাটিয়ে উঠতে পারি। এবং আপনি জেনে খুশি হবেন যে সরকারি লেভেলে অনেকগুলো ট্রেনিং এরও ব্যবস্থা করা হয়েছে। এরপরও আমি বলবো সরকারি লেভেলেও আর ট্রেনিং দরকার, প্লাস বেসরকারি লেভেলে পিপির মান, সুরক্ষা সামগ্রীর মানও সঠিকভাবে ছিল না এবং ট্রেনিং একেবারেই হয় নাই, যেটা নজরদারিও হয় নাই। এই সবকিছু মিলিয়ে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। আমাদের বেশ কিছু প্রোগ্রামে কিন্তু আমরা দেশের বাইরের চিকিৎসকদের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা কিন্তু সুরক্ষা সামগ্রীর পাশাপাশি অন্যান্য যে পরিচ্ছন্নতার ব্যাপার রয়েছে বা সারফেস জীবাণুমুক্ত করার কথা তারা বলছিলেন, সবকিছু মিলিয়ে তাদেরকে কিন্তু চিকিৎসকদেরই অনেক বেশি সুরক্ষিত থাকার কথা তারা বলছিলেন বারবার। সেক্ষেত্রে সেই সুরক্ষাটা আপনারা কতটুকু মানছেন? জি, সেটা একটা ব্যাপার যে আমাদের যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজে যে করোনা আমরা যখন 100 বেডের হাসপাতাল করেছিলাম আমাদের রাখতে হয়েছে 170-75 এরকম। তো ওখানে তো আসলে ওইভাবে মেনটেন করা যায় নাই, কিন্তু পরবর্তীতে যখন এখন আমাদের বেড আরো বাড়িয়েছি আমরা, আসলে আমাদের যে হাসপাতালগুলো করে হয়েছে অন্য যে নন কোভিড হাসপাতালের একটা অংশ নিয়ে আমাদের করা হয়েছে। ওই জন্য যত বেডের হাসপাতাল পুরাপুরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করা যায় নাই। সেকেন্ডারি যে বিষয়টা হচ্ছে যে ওই হাসপাতালগুলো 100 বেডের হাসপাতাল করা হয়েছে কিন্তু রোগী ছিল অনেক বেশি। সবকিছু মিলে আমি বলবো যে সরকারি হাসপাতালেও সঠিকভাবে পরিচ্ছন্নতা এবং সারফেস যে অন্যান্য যে বিষয়গুলো ওগুলো ঠিক মতো করা হয়নি, কিন্তু এখন নজর দেওয়া হচ্ছে। কিন্তু প্রাইভেট যে হাসপাতালগুলো আছে ওগুলো তো পালাই নেই,
ওগুলোতে কোনো স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা, ওগুলো নজরদারির প্রচন্ড রকমের অভাব রয়েছে। তো আমি বলবো আপনাদের মাধ্যমে সরকারি যে মনিটরিং যে ইয়েগুলো আছে, সিভিল সার্জন অফিস এবং পরিচালক অফিস, ওনারা সরকারি যে হাসপাতালগুলো পাশাপাশি বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি চিকিৎসক যারা প্রাইভেট চিকিৎসা করছেন ওনাদেরও ট্রেনিং এবং ওনাদের সুরক্ষার ব্যাপারে যাতে আরো তৎপর হন, এটা আমি বলবো আপনাদের মাধ্যমে। আমরাও চাই যে আমাদের মাধ্যমে আপনার কথাগুলো পৌঁছে যায় কর্তৃপক্ষের কাছে, তারা যেন খুব দ্রুত ব্যবস্থা নেন। টেস্ট নিয়ে ভোগান্তি, আমরা পুরো সারা দেশ জুড়েই আসলে এই ভোগান্তি দেখতে পাচ্ছি। চিটং এর কি অবস্থা? জি ধন্যবাদ। টেস্ট নিয়ে ভোগান্তি আসলে চিটং এ একটু বেশি, কারণ চিটং এর যে পরিমাণে ল্যাব হয়েছে এবং যে পরিমাণে টেস্ট হচ্ছে, এর চেয়ে টেস্ট যারা করাইতে চায় এদের সংখ্যা অনেক বেশি, যার ফলে আমরা অনেকটা ব্যাকলগ হয়েছি। যে বেশ কিছুদিন বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজের আরেকটা হচ্ছে সমন্বয়ের কিছুটা অভাব আছে। যেমন অনেকগুলো টেস্ট ল্যাব আছে যেখানে খুব ব্যাকলগ নাই, যেখানে আজকে দিলে একদিন পরে, যেমন বিএটিআইডি, সিবাসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ল্যাবগুলো আছে ওখানে খুব ব্যাকলগ নাই। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম কেন্দ্রস্থলে হওয়ায় সব জায়গা থেকে মানুষ এখানে এসে ভিড় করেছে। এটা একটা সমন্বয়ের অভাব আমি বলবো। যে যদি রুগীগুলাকে ডিরেকশন দেওয়া হইতো যে এখানে এই অঞ্চলের রুগী এখানে যাবা, এই অঞ্চলের রুগী এখানে যাবা, একটা বিন্যাস থাকতো, তাহলে এই সমস্যাটা কাটায়। এটা আমি বলবো যে একেবারে মানে পর্যাপ্ত পরিমাণের থাকার পরেও শুধুমাত্র বিন্যাসের অভাবে এইটুকু হয়েছে। আর হাসপাতালগুলোর অবস্থা আপনারা এখন দেখতে পাচ্ছেন, কি মনে হচ্ছে সার্বিক চিত্র কি? আরো রোগীর সংখ্যা কি আরো বাড়তে পারে, নাকি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছেন আপনারা? আমি কিন্তু খুব আশাবাদী। গত এক সপ্তাহ আগেও যে আমাদের কাছে প্রতিদিন যে হারে টেলিফোন আসতো রোগী ভর্তি করানোর জন্য, টেস্ট করার জন্য, আমি বলবো যে অনেক কমে গেছে। এবং আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজকে আমি বলবো যে চট্টগ্রামের যে অন্যান্য হাসপাতালগুলো আছে, যে অকুপেন্সি যেটা বলবো, মানে রোগী ভর্তির হার আগে যেখানে ধরেন 100 বেডের হাসপাতালে যেখানে 150 ছিল, এখানে 100 বেডের হাসপাতালে 90-80 এরকম হয়ে গেছে। তার মানে আমি বলবো যে রোগীর সংখ্যাও কমেছে, মৃত্যুর হারও কিছুটা কমেছে, এবং অতি আক্রান্ত যে রোগীগুলো, সিরিয়াস যে পেশেন্ট গুলো, ওগুলোর সংখ্যাও কমেছে। সবকিছু মিলিয়ে আমি একটু আলো দেখতে পাচ্ছি বলে মনে হয় যে আমরা হয়তো স্ট্যাটিক আছি অথবা। তো আপনার মধ্যে একটা কথা খুব মূল্যবান, আমি বলবো সামনে কোরবানির ঈদ আছে। আমরা এই সময়টাকে যদি সিরিয়াসলি নেই, যে সামনে কোরবানি ঈদটাকে অত্যন্ত সীমিত আকারে যদি গরুর হাট এবং কোরবানি করি, এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি একটি পরিকল্পিত বিধিনিষেধের মাধ্যমে সামনে একটা মাস পার করি, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় আমরা ওভারকাম করতে পারব। ডক্টর নাসিরউদ্দিন মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। এদিকে করোনায় বিশ্বে একদিনে সর্বোচ্চ 2,12,000-এর বেশি আক্রান্ত হয়েছেন এমন তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর বিশ্ব জুড়ে মোট আক্রান্ত 1,12,72,000-এর বেশি, প্রাণহানি প্রায় 5,30,000। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গবেষণায় দেখা গেছে করোনায় মৃত্যু কমাতে হাইড্রক্সি ক্লোরোকুইন আর রিটোনাভির ওষুধের কোনো ভূমিকা নেই। যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং ফ্লোরিডায় একদিনে সর্বোচ্চ প্রায় 20,000 শনাক্ত হয়েছেন। দেশটিতে প্রাণহানি 1,30,000-এর কাছাকাছি। যদিও স্বাধীনতা দিবসের ভাষণে করোনা যুদ্ধে নিজেদের জয়ী দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে একদিনে ভারতে আক্রান্ত সর্বোচ্চ প্রায় 25,000, প্রাণ গেছে আরও 600 মানুষের। ব্রাজিলে আক্রান্ত আরও 38,000 আর মৃত্যু হয়েছে 1,100 মানুষের। মেক্সিকোতে প্রাণহানি 30,000 ছাড়িয়েছে। স্পেনকে ছাড়িয়ে প্রাণহানিতে বিশ্বে 5ম স্থানে উঠে এসেছে দেশটি। চীনে একদিনে 8 আর দক্ষিণ কোরিয়ায় 61 জন শনাক্ত হয়েছেন। ফারহানা মুন্নি এবার আমাদের সাথে যুক্ত হবেন চীনের শানসি প্রদেশ থেকে। ফারহানা মুন্নি, কি অবস্থা এই মুহূর্তে চীনের চিত্র কেমন? নতুন করে আবার শনাক্তের কথা আমরা প্রতিদিন খবরে বলছি, সব মিলে কি অবস্থা? জি ধন্যবাদ। চায়নার বেইজিং এর যে কারেন্ট সিচুয়েশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা কিছুটা ভয়াবহ আকারই ধারণ করেছে। তবে জুলাইয়ের যে 1 তারিখ থেকে যে আপডেটটা আমার কাছে আছে, সেখানে জুলাইয়ের 1 তারিখে প্রায় 3টি কনফার্ম কেস পাওয়া গিয়েছে এবং 2 তারিখ এবং 3 তারিখে টোটাল তারা সাসপেক্টেড যে কেসটা পেয়েছেন সেটা 123 মতো। তো সব মিলিয়েই বেইজিং এর অবস্থা একটু ক্রিটিক্যাল মোমেন্টই আছে। এছাড়া পুরো চায়নাতে আরো 3টি প্রভিন্স
প্রভিন্সে করোনার প্রকোপ দেখা দিয়েছে। সাংঘাইতে একটি, লিওনিংয়ে একটি এবং ইউনান প্রভিন্সে প্রায় আরো একজনকে পাওয়া গেছে। তবে তারা সবাই আন্ডার অবজারভেশনে আছেন। আর এই ছাড়া পুরো বেইজিং এর যে অবস্থাতে যে অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি, এটা উহানের যে অ্যাক্টিভিটি ছিল তার থেকেও একটু সেন্সিটিভ ইস্যুতে ওনারা দেখছেন। এছাড়া পুরো বেইজিং এর যেই বাৎসরিক যে সরকারি খাতে যে টাকাটা পরিশোধ করতে হতো, সেখান থেকে বাৎসরিক যে টাকাটা আছে সেখান থেকে চাইনিজ গভর্নমেন্ট প্রায় 44 বিলিয়ন ইউএসডি ডলারের মতো তিনি কাট করে দিয়েছেন। এছাড়া পুরো বেইজিং এর গভর্নমেন্ট থেকে দুইটি জিনিসের প্রতি বেশি খুবই ভাবে জোরালো ভাবে ফোকাস করেছেন। একটি হলো হেলথ কেয়ার এবং আরেকটি হলো ফুড বেভারেজ। কারণ সবাই যখন লকডাউনে কেউ মুভ করতে পারছেন না, সেই মুহূর্তে চাইনিজ গভর্নমেন্ট থেকে এই ধরনের ব্যবস্থা নিয়েছেন। আর সব ধরনের অ্যাক্টিভিটি সেম আগের মতোই আছেন। তবে আমি ধারণা করছি ফার্স্ট পেজে যেহেতু খুবই আর্লি পুরো উহানকে তারা রিকভার করতে সক্ষম হয়েছেন, বেইজিংটাকেও দ্বিতীয় পর্যায়ে সেইভাবে আর্লি তারা রিকভার করতে পারবেন বলে আমি ধারণা করছি। বেইজিং এই মুহূর্তে লকডাউনে রয়েছে। অন্যান্য রাজ্যগুলোতে কি এই সংক্রমণ ঠেকাতে আগে থেকে লকডাউন করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আগে থেকে কারণ গতকালকে আমরা প্রভিন্সে যেহেতু ভাইরাসটির সংক্রামক পাওয়া গেছে, তো সেই ক্ষেত্রে তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে সেটা লকডাউন করে দিবেন। এখনো আমরা সেটা শিওর হইনি যে লকডাউন করেছেন কিনা, তবে আমরা একটা ধারণা করছি যে খুবই শীঘ্রই অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা লকডাউনের ব্যবস্থা করবেন। ভ্যাকসিনের কি অবস্থা? 5টি ভ্যাকসিন এর মধ্যে হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। টিকা নিয়ে যদি কোনো ধরনের তথ্য থাকে নতুন। জি, চায়নাতে ভ্যাকসিন খুবই তারা প্রায় 2 মাস থেকেই তারা ভ্যাকসিন নিয়ে কাজ করে যাচ্ছেন। একটি হলো উহানের একটি ভ্যাকসিন নিয়ে তারা কাজ করছেন, যে ডাক্তার আছেন, এবং চায়নার বেইজিং থেকে একটি কোম্পানি থেকে তারা বেইজিং নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। তবে ভ্যাকসিনটা তারা চায়নাতে যখন সেটা ট্রায়াল দিয়েছেন, সেটার পরে তারা ফরেন যে কান্ট্রিগুলো আছে, আমরা শুনেছি যে ব্রাজিলও সেটার উপরে ট্রায়াল চলছে দ্বিতীয় পর্যায়ের মতো। ব্রাজিলে যখন সেটা শেষ হয়ে যাবে হয়তো। ফারহানা মুন্নি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা ফারহানা মুন্নি, তিনি চীনের শানজি প্রদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন চীনের এই মুহূর্তের পরিস্থিতি। কাউসার খান, প্রবাসী সাংবাদিক অস্ট্রেলিয়ার, তিনি অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। অস্ট্রেলিয়ার সম্পর্কে একটু আমরা জেনে আসতে চাই। কাউসার খান, এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় কি অবস্থা? সেকেন্ড ওয়েভে নতুন করে যে আক্রান্তের খবর আমরা পাচ্ছি, বাংলাদেশি একজনের আক্রান্ত হওয়ার খবর আমরা মিলেছে, তো সব কিছু নিয়ে বিস্তারিত জানতে যাচ্ছি আপনার কাছে। কাউসার খান, প্রবাসী সাংবাদিক অস্ট্রেলিয়ার, তিনি অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। অস্ট্রেলিয়ার সম্পর্কে একটু আমরা জেনে আসতে চাই। কাউসার খান, এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় কি অবস্থা? সেকেন্ড ওয়েভে নতুন করে যে আক্রান্তের খবর আমরা পাচ্ছি, বাংলাদেশি একজনের আক্রান্ত হওয়ার খবর আমরা মিলেছে, তো সব কিছু নিয়ে বিস্তারিত জানতে যাচ্ছি আপনার কাছে। অস্ট্রেলিয়ায় প্রথম দিকে তো আপনার জানবেন যে এই করোনা ভাইরাসের পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অস্ট্রেলিয়া অনেক ভালো করছিল এবং এখনো ভালো করছে। আপনার এখানকার যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগ রাজ্যেই শূন্য আক্রান্ত সংক্রমণ লোক রয়েছে, কিন্তু তারপরেও হঠাৎ করে মেলবোর্নে অনেক বেশি হঠাৎ করে একটা ওয়েভ তৈরি হয়েছে, যেটার থেকে সবাই শঙ্কিত ছিল। এবং এর কয়েকদিনের ভিতরে সিডনির রাজ্য নিউ সাউথ ওয়েলসেও কিছু দেখা দিয়েছিল, কিন্তু গতকাল থেকে ভালো। সিডনিতে আর কোনো নতুন অ্যাক্টিভ কেসেস পাওয়া যায়নি, কিন্তু মেলবোর্নের অবস্থা আগের থেকে একটু করে বাড়ছে। আগে ছিল 70, 75, 80 এরকম করে, এখন 100-র দিকে চলে যাচ্ছে। তো এটা নিয়ে ভিক্টোরিয়া রাজ্য, মেলবোর্নের রাজ্য সেখানে এরা তৎপর রয়েছেন এবং বিভিন্ন প্রক্রিয়া এবং স্বাস্থ্যবিধি নতুন করে আরোপ করছেন। কিছু কিছু এলাকা সাবার্বকে আলাদা করে লকডাউন করছে, ফলে নিয়ন্ত্রণে চলে আসবে এটা আশা করা যাচ্ছে। এবং এই কারণে দেখা যাচ্ছে যে ভিক্টোরিয়া থেকে এখানকার টোটাল পরিস্থিতি কিন্তু ভালো, এবং প্রত্যেক রাজ্যই তাদের সীমান্ত খুলে দিচ্ছে রাজ্যের জন্য। শুধুমাত্র ভিক্টোরিয়ার জন্য একটু বিধি নিষেধ রক্ষা করে চলছে।
আর সব মিলিয়ে এই পরিস্থিতি কাউসার খান, সব মিলিয়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এই সেকেন্ড ওয়েভ সংক্রমণ রোধে কি ধরনের পরিকল্পনা তারা নিয়েছেন? এখানকার যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে তারা এটাকে সেকেন্ড ওয়েভ বলতে চায় না, বলছে যে কোনো পর্যায়ে হোক এই যে সংক্রমণ যে এবার যেটা হয়েছে এটা একটু ভিন্ন মাত্রার। এই সংক্রমণের উপসর্গ খুবই মানে ঝুঁকিপূর্ণ নয় হিসেবে ঘোষণা করেছে এবং প্রত্যেকটা এলাকাকে আলাদা করে লকডাউন করেছে, পুরো ভিক্টোরিয়া রাজ্য লকডাউন না করে। আপাতত তারা আন্তর্জাতিক ফ্লাইট এবং এখানকার যে ডোমেস্টিক ফ্লাইট আছে এগুলো নিচ্ছে না, এবং যেটা ধারণা করা হচ্ছে যে বিদেশি যেই অস্ট্রেলিয়ান নাগরিক এবং পার্মানেন্ট রেসিডেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। অস্ট্রেলিয়া থেকে কাউসার খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন অস্ট্রেলিয়ার এই মুহূর্তের করোনা পরিস্থিতি। নিউজ ভিউজ 24-এ আরও একটি বিরতি নিচ্ছি, সাথে থাকবেন। নিউজ ভিউজ 24-এ আরও একবার স্বাগত। পদ্মা যমুনায় পানি কমলেও বইছে বিপদ সীমার উপর দিয়ে। মধ্যাঞ্চলে পানিবন্দী অন্তত লাখো মানুষ। গাইবান্ধায় তীব্র হয়েছে নদী ভাঙন। আর জেলার 4 উপজেলায় নদী তীরের 35 এলাকায় ভাঙছে ফসলি জমি আর বসতভিটা। এ নিয়ে আরও জানাতে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন আসাদুজ্জামান মামুন। মামুন, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বন্যার পানি কমতে থাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে এখানে গাইবান্ধার সদর। আর সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন যে কি পরিমাণ মানুষ এই মুহূর্তে ঘরবন্দি বা পানিবন্দি রয়েছেন এবং ঘরবাড়ি ভেঙে গেছে কি পরিমাণ মানুষের, সেই সাথে নদী ভাঙন রোধে কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? আপনাকে জানাতে চাই যে গাইবান্ধায় কিন্তু প্রধান কারণ বা প্রধান সমস্যা যেটা প্রকোপটাকে ধারণ করে প্রতি বছরই, এটা গাইবান্ধার বন্যা এবং নদী ভাঙন। এই নদী ভাঙনের ক্ষেত্রে কিন্তু আপনার গাইবান্ধা সদর উপজেলা, গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি এবং সাগাটা উপজেলাকে প্রতি বছরই এই মানুষগুলোকে নদী ভাঙনের কবলিত হতে হয় এবং তাদেরকে এবার গাইবান্ধায় বন্যার পানি কমতে থাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এখানে আপনার সাগাটার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখানে কিন্তু নতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে নদী, পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, এবং আপনার হচ্ছে ঘাঘট এবং ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু কমলেও এখনো বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। তো এই করতোয়া নদীতে বৃদ্ধি পায় কয়েকদিনে নদী ভাঙনে কিন্তু এখানে প্রায় 10টি গ্রামের আপনার প্রায় 1000 পরিবার আপনার হচ্ছে নদী গর্ভে তাদের বাড়িঘর হারিয়েছে। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং আবাসিক ফসল সহ বাড়িঘর হারিয়েছে অনেকেই। এবং গাইবান্ধা সুন্দরগঞ্জে তিস্তা নদী ভাঙন রয়েছে। এখানে গাইবান্ধা সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদীর ভাঙন রয়েছে। এছাড়া যমুনা নদীর ভাঙন রয়েছে সাগাটায়। আসাদুজ্জামান মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। গাইবান্ধার পরিস্থিতি আমরা জানছিলাম, এবারে চলে যেতে চাই ফরিদপুরেও নিম্নাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। ঘরবাড়ি ডুবে থাকায় দুর্ভোগে পড়েছেন প্রায় 7000 পরিবার। পাট সহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আর এ নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন হাসানুজ্জামান হাসান। হাসান, একটু জানাবেন যে দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ এই মুহূর্তে কি চিত্র? হ্যাঁ, মধ্যাঞ্চলে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদ্মার পানি যে গত 10 দিনে যেভাবে বেড়েছে, এবং যদিও আজ 3 সেন্টিমিটার কমে বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো ওই গত এক সপ্তাহ যাবৎ পানিবন্দী অবস্থায় রয়েছে ফরিদপুর সদর, চরভদ্রসন এবং সদরপুর উপজেলার 10টি ইউনিয়নের 50টি গ্রামের প্রায় 7000 পরিবার, যাদের অবস্থান নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে। তো তাদের অবস্থা ভাবতেই পারছেন যে তারা যেহেতু পানিবন্দী অবস্থায় আছে, যে কারণে তারা ঘর হতে বেরোতে, নৌকা আছে যাদের নৌকা নেই তাদেরকে অন্য সমস্যা হচ্ছে, গবাদি পশু নিয়ে তারা বিপাকে আছে, খাদ্য সংকট নিয়ে তারা খাদ্য সংকটে আছে। আর কৃষির কথা যেটা বলছিলেন যে পাট
পাট নিয়ে কিন্তু বড় সমস্যা এখন এই অঞ্চলে। জানেন যে বৃহত্তর ফরিদপুর পাটের একটি রাজধানী, তো সেখানে পাটের যে অপরিণত চারা, যে পাটগুলো বড় হয়নি সেগুলো পানিতে তলিয়ে যাওয়ায় বিস্তীর্ণ মানে পাটের ক্ষেতের ক্ষতি হয়েছে, যেটি কৃষি বিভাগ নিরূপণ করছে। পাশাপাশি যে আপনি জানেন যে ধানের একটা ভালো উৎপাদন হয় ফরিদপুরে, সেক্ষেত্রে এই চরাঞ্চলের যে নিম্নাঞ্চলের যে ধান। হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে। ফরিদপুর থেকে যোগ দিয়েছিলেন হাসানুজ্জামান। এদিকে টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর পানির স্রোতে ঘোনাপাড়ায় 134 কোটি টাকার একটি বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। এ নিয়ে আরো জানাবেন আমাদের সাথে ইফতেখারুল অনুপম টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন। ইফতেখারুল অনুপম, জানাবেন যে এই যে 134 কোটি টাকার বেড়িবাঁধ ভেঙে আসলে ফসলি জমি তলিয়ে গেছে এবং সেই সাথে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, সব মিলিয়ে এখনকার পরিস্থিতি কেমন, আর এই বেড়িবাঁধ পুনরুদ্ধারে কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? ইশরাত, আপনি যে কথাটি বলছিলেন এ ব্যাপারে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম সাহেব আমার সাথে রয়েছেন। তিনি এই বিষয়টি বিস্তারিত আমাদের বলবেন। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল জেলায় বর্তমান বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। পানি সমতল অনেকটাই নেমে এসছে। এখনও ট্রেন্ড হচ্ছে লোয়ারিং, পানির যে উচ্চতা ছিল সেটা কমে যাচ্ছে। তো এই সাম্প্রতিক যে বন্যা, এই বন্যায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ বা অবকাঠামো যেগুলো ছিল তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা সার্বিকভাবে সতর্ক থেকেই এই কাজগুলি মনিটর করেছি। এর মধ্যে আমাদের দেলদুয়ার এবং নাগরপুর উপজেলার গোনাপাড়া এলাকায় একটা নতুন প্রকল্প বাস্তবায়ন করা হয়, যেটা নদী ভাঙ্গন রোধকল্পে প্রতিরক্ষা কাজের প্রকল্প। সেই প্রতিরক্ষা কাজের কয়েকটি জায়গায় ব্লক একটু ধসে গিয়েছে, ওটার নিচে যে মাটি ফিলিং করা হয়েছিল সেটা সেই মাটি বেরিয়ে গিয়ে, কিন্তু এটা নিয়ে আসলে মিডিয়ায় একটু অন্যরকমভাবে নিউজটা প্রচারিত হয়েছে যে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত হচ্ছে। আসলে এই জিনিসটা সত্য নয়, ওখানে আমাদের কোনো বেড়িবাঁধ নেই। স্থানীয় কিছু চেয়ারম্যান এবং মেম্বার সাহেবদের মিসকমিউনিকেশনের কারণে বা ভুল খবরের কারণে এটা আসলে মিডিয়া এইভাবে এসছে বলে আমি মনে করি। তা আমি আসলে অনুরোধ করব আমাদের স্থানীয় জনপ্রতিনিধিগণকে বা আমাদের আরও মিডিয়ার বাইরা যারা আছেন সবাই, যে বন্যা পরিস্থিতিতে অবনতি হতে পারে। আমরা যেহেতু ফ্লাড প্লেন এলাকার দেশ, আমরা বঙ্গীয় ডেল্টার মধ্যে বসবাস করতেছি, ফলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। আতঙ্কিত না হয়ে সবাই ধৈর্য ধরে, যদি কোনো কোথাও ভাঙনের খবর পাওয়া যায় বা কোনো ক্ষতিগ্রস্ততার খবর আসে, সেটা পানি উন্নয়ন বোর্ডকে জানালে আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। আমরা ঠিকমতো এলাকায় পৌঁছে গিয়ে সেখানে আমরা ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন হলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। কিন্তু আতঙ্কিত হয়ে আসলে উল্টাপাল্টা কথা বললে একদিকে যেমন ক্ষতি হয়, সেদিকে করোনার মধ্যে আবার অনেক মানুষের নানান রকমের হয়রানির শিকারও হতে হয়। তো সেই জিনিসটাও আমরা একটু সবাইকে আহ্বান করব যে একটু নজরে রাখার জন্য। আর আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, সেটার ফোরকাস্টিং অনুসারে আগামী 7-8 দিনের মধ্যে আবারও পানি বৃদ্ধির একটা আশঙ্কা রয়েছে। কারণ আমাদের যমুনা বেসিনের উজানে যে হিমালয়ের পাদদেশগুলোতে হচ্ছে মৌসুমী বায়ুর আনাগোনা বৃদ্ধি পাওয়ায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এবং ভারী বৃষ্টিপাত হলেই সেটা ডাউনে আসলে আমাদের যমুনা নদী বা ধলেশ্বরী নদী এগুলির পানি সমতল বৃদ্ধি পেয়ে আবার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তো ফলে আমরা সতর্ক আছি, আপনারাও সতর্ক থাকবেন এবং আমাদেরকে নানাভাবে যত রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে বা কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলে আমাদেরকে জানাবেন। আমরা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করার জন্য সচেষ্ট আছি, সবসময় আপনাদের পাশে। ধন্যবাদ। ইশরাত, আপনি শুনছিলেন টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি এবং টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড কেমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইশরাত, ইফতেখারুল অনুপম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। টাঙ্গাইলের পরিস্থিতি আমরা জানছিলাম, আবারও আমরা গাইবান্ধায় চলে যেতে চাই। সেখানে আছেন আসাদুজ্জামান মামুন। আসাদুজ্জামান মামুন, আপনি বলছিলেন গাইবান্ধার এই মুহূর্তের পরিস্থিতি, পানিবন্দী হয়েছেন লাখো মানুষ এবং ফসলি জমিও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের যারা দুর্গত পরিবার রয়েছেন তাদের কি কোনো ধরনের ত্রাণ বা সহায়তা দেওয়া হয়েছে কিনা, বা ফসলি জমি রক্ষায় কোনো ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা? গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি এবং গাইবান্ধা সদরের বিভিন্ন এই নদী আহ্বায়কের কিন্তু নদী ভাঙন বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছরই এখানে ভাঙন হয়, কিন্তু এখানে সেভাবে এখন যেটা ভাঙছে, আপনি যেটা বললেন, যেমনটি বললেন আপনি যে এখন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, না, কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো পদক্ষেপই নেয়নি এবং নদী ভাঙন কবলিত মানুষরা যাদের বাড়িঘর হারাচ্ছে, তারা ভাঙনের মুখে যারা পড়ছে, তারা কিন্তু তাদের
যেটুকু তারা সম্পদ আছে সেইটুকু তারা সরিয়ে নিয়ে বিভিন্ন উঁচু জায়গায় বা তারা বিভিন্ন জায়গায় তারা সরিয়ে নিচ্ছে। কিন্তু এছাড়া স্কুল, কলেজ এবং মাদ্রাসা যেগুলো রয়েছে এইগুলো নদী ভাঙন যেগুলো শিকার হয়েছে সেগুলো কিন্তু তারা সরাতে পারেনি এবং তাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এক্ষেত্রে এর আগে প্রতি বছরই কিন্তু এই বর্ষা মৌসুম বা বন্যার সময় পানি উন্নয়ন বোর্ড নামমাত্র কিন্তু বস্তা পেলে কিন্তু কাজ করে, কিন্তু যে স্থায়ীভাবে কোনো বন্যার ভাঙন রোধের পরিকল্পনা নেওয়া দরকার সেটা কিন্তু নেওয়া হয় না। এই কারণে কিন্তু গাইবান্ধার এই 4টি উপজেলার বিশেষ করে সুন্দরবন, গাইবান্ধা সদর, ফুলছড়ি এবং সাগাটার মানুষকে প্রতি বছরে এই ভাঙন কবলিত হয়। এই কারণে কিন্তু গাইবান্ধার মানুষরা, এই ভাঙন কবলিত মানুষরা কিন্তু নিঃস্ব হয়ে পড়ছে এবং তারা মধ্যবিত্ত পরিবারের থেকে শুরু থেকে দরিদ্র হয়ে যাচ্ছে এবং তারা নিঃস্ব হয়ে যাচ্ছে বলতে পারেন আপনি এক কথায়। তো এক্ষেত্রে কিন্তু কোনো পরিকল্পনাই গ্রহণ করা হয়নি বা তাদেরকে সহায়তা করা হয়নি। আর আপনাকে জানাতে চাই যে গাইবান্ধার করতোয়া নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এখানে গোবিন্দগঞ্জের এলাকার 10টি গ্রাম এখনো কিন্তু আপনার হুমকির মুখে রয়েছে। 10টি গ্রামে প্রায় 1000 পরিবার মানুষ হুমকির মুখে। আসাদুজ্জামান মামুন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নদী ভাঙন এবং বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং দেশের 9 জেলায় কিন্তু তীব্র হচ্ছে নদী ভাঙন, আর প্রতিনিয়তই সেখানে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। ক্ষতির মুখে পড়েছে কষ্টের ফসল। পদ্মা, যমুনা, ধরলা, ঘাঘট, করতোয়া, ব্রহ্মপুত্রের পানি কমলেও বইছে বিপদসীমার উপর দিয়ে, আর দুর্গত এলাকায় এরই মধ্যে দেখা দিয়েছেন নানান ধরনের সংকট। নদীর পানি বাড়া কমার মাঝেই দেখা দিয়েছে ভাঙন। মাথা গোঁজার ঠাঁই থেকে শিক্ষা প্রতিষ্ঠান কিছুই পার পাচ্ছে না রাক্ষসী থাবায়। গাইবান্ধার সাঘাটা উপজেলার এই বিদ্যালয়টি একসময় শিশু কিশোরের কলকাকলিতে মুখর থাকলেও এখন গ্রাস করেছে যমুনা। জেলার 4 উপজেলায় তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট তীরের 35টি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। নদী ভাঙছে কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, নাগেশ্বরী সহ 19টি স্পটে। মাথা গোজার আশ্রয় হারিয়ে দিশেহারায় মানুষ। লালমনিরহাটের মহিষকোচা, চরবকুন্দা, চণ্ডীবাড়ি, সিন্দুন্না এলাকায় তীব্র হচ্ছে নদী ভাঙন। আমাদের এখন খাদ্য নাই, নাই, কাপড় চোপড় নাই, থাকার জায়গা নাই। আমার থাকার মতো কোনো জায়গা নেই। চেয়ারম্যান মেম্বার কিংবা কোনো লোকজন আমাদের খোঁজ খবর নেয় না। সিরাজগঞ্জ ও জামালপুরে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরের পর ঘর, হারিয়ে যাচ্ছে ফসলের জমি। টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর পানির স্রোতে ঘোনাপাড়ায় 134 কোটি টাকার বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। স্কুল, মাদ্রাসা আছে, হাট বাজার এনাও সব নদী গর্ভে চলে গেছে। বাড়ি ঘর নদীতে ভেঙে গেছে গা। আমরা কি করে থাকি, রাত্রে ঘুমাইতে পারি না। রাস্তাঘাট তলায় গেছে, বাড়িতে পানি, বাড়িতে থাকতে পারতেছি না। এই গরু বাছুর নিয়ে কষ্ট। এখন ভাই বন্যার পানি কমছে, বন্যার পানি তো কমছে, কিন্তু শাক সবজি, কল্যা, পটল এগুলো সব ডুবে গেছে। এছাড়াও মাদারীপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুরে পদ্মা ও মেঘনার পানি বাড়ছে, সাথে দেখা দিয়েছে ভাঙনও। পাট সহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় হাজারো কৃষক। তানিম রহমান, চ্যানেল 24। দেশের বন্যা পরিস্থিতির খবর আমরা দেখছিলাম। এদিকে ভারতের আসামে বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 61 জনে। রাজ্যটির 18 জেলায় বন্যা দুর্গত হয়েছেন প্রায় 11.5 লাখ মানুষ। আসাম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বরপেটা, দক্ষিণ সালমারা ও গোয়ালপাড়া জেলায়। পুরো রাজ্যে তলিয়ে গেছে 53,000 হেক্টরের বেশি জমির ফসল। ভয়াবহ ভাঙনের মুখে পড়েছেন কোড়াঝড় ও দক্ষিণ সালমারাবাসী। আর 8 জেলায় ত্রাণ শিবির খোলা হয়েছে 171টি, যাতে ঠাঁই হয়েছে 6,500 মানুষের। State government has set up relief camps throughout the state to deal with the situation. 1,496 inmates are taking shelter in 132 relief camps set up across the state. দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার নিউজ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।